আফগানিস্তানের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা। পাকিস্তানের বিমান হামলায় ১৩৩ আফগান সেনা নিহত, ৫৫ জন পাক সৈন্য হত্যার দাবি কাবুলের। পাকিস্তানের হামলায় তালেবান সরকারের সর্বোচ্চ ধর্মীয় নেতা আখুনজাদা নিহত, আন্তর্জাতিক গোয়েন্দা সংস্থার দাবি অস্বীকার কাবুলের। গাজায় ইসরায়েলি হামলায় আরও ৫ ফিলিস্তিনি নিহত, হামলার পর যুদ্ধ বন্ধ করার বিষয়ে আলোচনার কার্যকারিতা নেই অভিযোগ হামাসের। চূড়ান্ত সিদ্ধান্ত ছাড়াই শেষ জেনেভায় যুক্তরাষ্ট্র ইরানের পরমাণু আলোচনা, আগামী সপ্তাহে ভিয়েনায় ফের আলোচনা। এবং অ্যাপস্টেইন সংক্রান্ত তদন্তে মার্কিন কংগ্রেসের হাউস ওভারসাইট কমিটির মুখোমুখি হিলারি ক্লিন্টন, রুদ্ধদ্বার কক্ষে ৭ ঘণ্টার জবানবন্দি। বিশ্বজুড়ে ঘটে যাওয়া দিনের গুরুত্বপূর্ণ ঘটনাবলী নিয়ে আরটিভির নিয়মিত আয়োজন সারাদিনের বিশ্বে আপনাদের সঙ্গে আছি আমি আমরিন নেভা। এবারে আফগানিস্তানের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছে পাকিস্তান। দেশটির প্রতিরক্ষামন্ত্রী খাজা মোহাম্মদ আসিফ সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে এই ঘোষণা দিয়েছেন। এর আগে পাকিস্তানের বিমান হামলায় কমপক্ষে ১৩৩ জন আফগান সেনা নিহত হয়েছে। এদিকে আফগানিস্তানের দাবি তাদের হামলায় নিহত হয়েছে ৫৫ জন পাক সৈন্য। বিস্তারিত আব্দুল মালিকের রিপোর্টে। শুক্রবার আফগানিস্তানের রাজধানী কাবুলে একাধিক বিস্ফোরণের খবর পাওয়া যায়। আফগান কর্মকর্তাদের দাবি, পাকিস্তান জঙ্গি বিমান ব্যবহার করে এসব হামলা চালিয়েছে। এর আগে বৃহস্পতিবার রাতে সীমান্তবর্তী এলাকায় পাকিস্তানি সামরিক চৌকিগুলোতে বড় ধরনের হামলার ঘোষণা দেয় তালেবান সরকার। তালেবান মুখপাত্র জানান, ডুরান্ড লাইন জুড়ে পাকিস্তানি বাহিনীর বিরুদ্ধে বৃহৎ আকারের আক্রমণাত্মক অভিযান চালানো হচ্ছে। এদিকে পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ বলছেন, এটি এখন পাকিস্তান ও আফগানিস্তানের তালেবান সরকারের মধ্যে খোলা যুদ্ধ। পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রীর দাবি, যে কোনো আগ্রাসন মোকাবিলায় প্রস্তুত পাকিস্তান। পাকিস্তান সামরিক বাহিনীর মুখপাত্র জানান, আফগানিস্তানে চালানো অভিযানে ২ শতাধিক তালেবান যোদ্ধা নিহত হয়েছে এবং আহত হয়েছে আরও ৩ শতাধিক তালেবান। এ সময় ধ্বংস হয় তালেবানের ৭৪টি নিরাপত্তা চৌকি এবং দখলে নেওয়া হয় আরও ১৮টি নিরাপত্তা চৌকি। অন্যদিকে আফগানিস্তানের দাবি, সংঘর্ষে এ পর্যন্ত ৫০-এরও বেশি পাকিস্তানি সেনা নিহত হয়েছে আর আফগানিস্তানের ৮ যোদ্ধা প্রাণ হারিয়েছেন। তবে উভয় পক্ষের এ হতাহতের তথ্য স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি। গত কয়েক সপ্তাহ ধরেই দুই দেশের মধ্যে চলমান সীমান্ত সংঘর্ষে প্রাণহানির ঘটনা ঘটছে। এ অবস্থায় বিশ্ব সম্প্রদায় যুদ্ধরত দুই পক্ষকে সংযম প্রদর্শনের আহ্বান জানিয়েছে। তবে সীমান্তে গোলাগুলি ও বিমান হামলার খবরে পরিস্থিতি আরও অবনতির শঙ্কা দেখা দিয়েছে। প্রতিবেশী দুই দেশের এ সামরিক উত্তেজনা দক্ষিণ এশিয়ার নিরাপত্তা পরিস্থিতিতে নতুন উদ্বেগ তৈরি করেছে। এ পরিস্থিতি কোন দিকে গড়ায় সেদিকে দৃষ্টি আন্তর্জাতিক মহলের। ইমতিয়াজ আহমেদ, আরটিভি। পাকিস্তান সেনাবাহিনী পরিচালিত অপারেশন গজব-লিল হক অভিযানে নিহত হয়েছেন তালেবান সরকারের সর্বোচ্চ ধর্মীয় নেতা হিবাতুল্লাহ আখুনজাদা। শুক্রবার রাজধানী কাবুলে পাকিস্তানি বিমান বাহিনীর ওই হামলায় আখুনজাদা সহ আরও কয়েকজন শীর্ষ কমান্ডার প্রাণ হারান। সামাজিক যোগাযোগ মাধ্যমে এক্সে দেওয়া এক বার্তায় এমন দাবি করেছে আন্তর্জাতিক গোয়েন্দা থিঙ্ক ট্যাঙ্ক সংস্থা ওসিন্ট এর ইউরোপ শাখা। অন্যদিকে তালিবান সমর্থিত গণমাধ্যম আফগান টাইমস দাবি করেছে, পাকিস্তানি বিমান হামলায় সময় লক্ষ্যবস্তু করা প্রেসিডেন্ট প্রাসাদে আখুনজাদা ছিলেন না। তবে ওই প্রাসাদের নিকটবর্তী একটি বাসভবনে টিটিপি নেতা নূর ওয়ালি মেহসুদ অবস্থান করছিলেন এবং বিমান হামলায় তার মৃত্যু হয়েছে। ২০২১ সালে মার্কিন বাহিনী আফগানিস্তান ত্যাগের পর গঠিত তালেবান সরকারের শীর্ষ নেতা ছিলেন আখুনজাদা। গাজায় ইসরায়েলি হামলায় আরও ৫ ফিলিস্তিনি নিহত হয়েছেন, গুরুতর আহত হয়েছেন আরও বেশ কয়েকজন। শুক্রবার রাতভর মধ্য গাজা উপত্যকার বুরেইজ শরণার্থী শিবির এবং দক্ষিণে খান ইউনিসের আল মাওয়াসি এলাকায় ২টি পুলিশ পোস্ট লক্ষ্য করে ড্রোন হামলা চালায় ইসরায়েল। হামাস বলছে, ইসরায়েলি সেনাবাহিনী নিয়ন্ত্রণের বাইরের এলাকায় এই হামলা চালানো হয়েছে। এমন হামলার পর যুদ্ধ বন্ধ করার বিষয়ে আলোচনার কার্যকারিতা নেই বলেও অভিযোগ করেছে হামাস। জেনেভায় যুক্তরাষ্ট্র ও ইরানের তৃতীয় দফার পরমাণু আলোচনা কোনো চূড়ান্ত সিদ্ধান্ত ছাড়াই শেষ হয়েছে। তবে দীর্ঘ আলোচনার পর দুই পক্ষই উল্লেখযোগ্য অগ্রগতির ইঙ্গিত দিয়েছে বলে জানিয়েছেন ওমানি মধ্যস্থতাকারীরা।
ওমানের পররাষ্ট্রমন্ত্রী সৈয়দ বদর আল বুসাইদি জানিয়েছেন, উভয় পক্ষ নিজ নিজ রাজধানীতে আলোচনার পর আবারও বৈঠকে বসবে। আগামী সপ্তাহে ভিয়েনায় কারিগরি পর্যায়ের আলোচনার কথা রয়েছে। আরেকদিকে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি জানিয়েছেন, কিছু বিষয়ে মিল থাকলেও নিষেধাজ্ঞা প্রত্যাহার ও ইউরেনিয়াম সমৃদ্ধকরণ নিয়ে এখনও মতভেদ রয়ে গেছে। ওয়াশিংটন ইরানের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র কর্মসূচি বন্ধের দাবি করলেও কেবল পরমাণু ইস্যুতে নমনীয়তা দেখাচ্ছে তেহরান। রাশিয়া ও ইউক্রেন আবারও বড় পরিসরে নিহত সেনাদের মরদেহ বিনিময় করেছে। বৃহস্পতিবার এই হস্তান্তর প্রক্রিয়া সম্পন্ন হয়েছে বলে জানিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট দপ্তরের উপদেষ্টা ভ্লাদিমির মেদেনস্কি। তিনি জানান, মস্কো 1000 ইউক্রেনীয় সেনার মরদেহ কিয়েভের কাছে হস্তান্তর করেছে। এর বিনিময়ে রাশিয়া তাদের 35 জন সেনার মরদেহ ফেরত পেয়েছে। ইউক্রেনের যুদ্ধবন্দী বিষয়ক সমন্বয় সদর দপ্তর এই বিনিময়ের বিষয়টি নিশ্চিত করেছে। তবে এই বিনিময়টি ঠিক কখন এবং কোথায় হয়েছে তা স্পষ্ট করেনি কোনো পক্ষ। জেফ্রি অ্যাপস্টেইন সংক্রান্ত তদন্তে মার্কিন কংগ্রেসের হাউস ওভারসাইট কমিটির মুখোমুখি হয়েছেন সাবেক পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিনটন। স্থানীয় সময় বৃহস্পতিবার নিউ ইয়র্কের চ্যাপাকুয়ায় প্রায় 7 ঘণ্টা ধরে রুদ্ধদ্বার কক্ষে হিলারির জবানবন্দি নেওয়া হয়। পুরো সময়টাতে অ্যাপস্টেইনের সঙ্গে কোনো ধরনের সম্পর্কের কথা অস্বীকার করেন তিনি। শুনানি শেষে এক সংবাদ সম্মেলনে হিলারি অভিযোগ করেন, ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে অ্যাপস্টেইনের ঘনিষ্ঠতা থেকে নজর সরাতে তাকে জেরার মুখে ফেলেছে রিপাবলিকানরা। তবে হিলারির শুনানিতে সন্তুষ্ট হতে পারেননি বলে জানিয়েছেন কমিটির রিপাবলিকান চেয়ারম্যান জেমস কোমার। শুক্রবার তার স্বামী এবং সাবেক মার্কিন প্রেসিডেন্ট বিল ক্লিনটনও এই কমিটির সামনে সাক্ষ্য দেওয়ার কথা রয়েছে। যুক্তরাজ্যে কাজের ভিসা ইস্যুর হার 1 বছরে 19% কমেছে। বৃহস্পতিবার প্রকাশিত সরকারি পরিসংখ্যানে দেখা গেছে, গত বছর দেশটিতে 1,68,000 কাজের ভিসা দেওয়া হয়েছে, যা 2023 সালের তুলনায় অর্ধেক। বিশেষ করে স্বাস্থ্য ও সেবা খাতে ভিসা কমেছে 50%। দক্ষ কর্মীদের ক্ষেত্রে এ হার 36%। মূলত অভিবাসন নিয়ন্ত্রণে সরকারের কঠোর নীতির প্রভাবেই এই প্রবণতা কমেছে। অন্যদিকে আশঙ্কাজনকভাবে ছোট নৌকায় অবৈধ প্রবেশে বেড়েছে 7%। এই পরিস্থিতিতে লেবার পার্টি ও সরকার ও প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার তীব্র রাজনৈতিক চাপের মুখে রয়েছেন। 2011 সাল, প্রযুক্তি জায়ান্ট মাইক্রোসফটে তখন টালমাটাল অবস্থা। স্মার্টফোন ও ইন্টারনেট সার্চের বাজারে পিছিয়ে পড়ায় চাপে ছিলেন তৎকালীন প্রধান নির্বাহী স্টিভ বার্মার। তাকে সরিয়ে নতুন নেতৃত্ব আনার আলোচনা চলছিল ভেতরে ভেতরে। আর সেই সময় প্রতিষ্ঠানের অভ্যন্তরীণ অস্থিরতার কেন্দ্রে উঠে আসে এক বিস্ময়কর নাম, কুখ্যাত যৌন অপরাধে অভিযুক্ত অর্থ লগ্নিকারী জেফ্রি অ্যাপস্টেইন। বিস্তারিত বিনিয়ামিনের রিপোর্টে। 2019 সালে ফেডারেল যৌন পাচার মামলায় গ্রেপ্তার হওয়ার আগে এপস্টিনের জীবন ও যোগাযোগ নিয়ে যুক্তরাষ্ট্রের বিচার বিভাগ যে নথি প্রকাশ করেছে তাতে দেখা যায় মাইক্রোসফটের নতুন প্রধান নির্বাহী খোঁজার প্রতিটি ধাপের খবর পেতেন তিনি। শুধু তথ্যই নয়, ভেতরের ব্যক্তিদের নিয়মিত পরামর্শ দিতেন। সেখানে উল্লেখ ছিল সহপ্রতিষ্ঠাতা বিল গেটস, যিনি তখন দৈনন্দিন ব্যবস্থাপনা থেকে সরে গিয়েছিলেন, 9 মাসের জন্য আবারও সক্রিয়ভাবে মাইক্রোসফটে ফিরতে পারেন। নথি বলছে 2009 সালে অপ্রাপ্তবয়স্ক কিশোরীকে যৌন নিপীড়নের অভিযোগে 13 মাস কারাভোগের পর মুক্তি পান এপস্টেইন। এরপর সমাজে নিজের অবস্থান পুনর্গঠনে কর্পোরেট যোগাযোগ কাজে লাগান তিনি। বিশেষ করে মাইক্রোসফটের নীতি নির্ধারণী মহলে এক শক্ত বলয় গড়ে তুলতে সক্ষম হন তিনি। এই বলয়ে ছিলেন বিল গেটস ছাড়াও সাবেক প্রধান প্রযুক্তি কর্মকর্তা নাথান মাইরভল্ট, উইন্ডোজ বিভাগের সাবেক প্রধান স্টিভেন সিনোফস্কি, প্রযুক্তি গবেষণা বিভাগের সাবেক নির্বাহী লিন্ডা স্টোন এবং পরিচালনা পর্ষদের সদস্য রিড হফম্যান। এমনকি বিল গেটসের ব্যক্তিগত বিনিয়োগ ও দাতব্য তহবিলের কর্মীরাও তার পরিচিত পরিমণ্ডলে ছিলেন। মাইক্রোসফটের যোগাযোগ প্রধান ফ্র্যাঙ্ক শ স্বীকার করেন, প্রতিষ্ঠানের সাবেক নির্বাহী সিনোফস্কি কোম্পানির গোপন ব্যবসায়িক তথ্য এপস্টিনের সঙ্গে শেয়ার করেছিলেন। গেটস জানিয়েছেন, তিনি শুধু দাতব্য তহবিল সংগ্রহের জন্য এপস্টিনের সঙ্গে যোগাযোগ রেখেছিলেন। তবে এ সম্পর্ককে বড় ভুল বলে আখ্যা দিয়েছেন তিনি। অন্যদিকে ট্রাম্প প্রশাসনের কাছে এপস্টিন সংক্রান্ত সব নথি প্রকাশ ও জড়িতদের বিচারের দাবি জানিয়েছেন রিড হফম্যান।
মাইক্রোসফটের সঙ্গে এপস্টিনের প্রথম পরিচয় 1996 সালে সিয়াটল চিড়িয়াখানায় প্রখ্যাত পদার্থবিজ্ঞানী স্টিফেন হকিং এর সম্মানে আয়োজিত এক গালা নৈশভোজে তিনি উপস্থিত ছিলেন। পরবর্তী সময়ে কৃত্রিম বুদ্ধিমত্তা বিষয়ক এক সেমিনারে অর্থায়নের মাধ্যমে তিনি আরও ঘনিষ্ঠতা বাড়ান। নথি অনুযায়ী বিল গেটস যখন প্রথম এপস্টিনের সঙ্গে দেখা করা নিয়ে সংশয় প্রকাশ করেছিলেন, তখন তার পক্ষে সাফাই গেয়েছিলেন নাথান মাইরভল্ট। 2012 সালে স্টিভেন সিনোফস্কির তত্ত্বাবধানে উইন্ডোজ 8 বাজারে আসে, যা বড় ধরনের সাফল্য পায়নি। প্রতিষ্ঠান ছাড়ার আগে সিনোফস্কি তার বিচ্ছেদ চুক্তি ও 2013 সালে পাওয়া $1,40,00,000 শর্ত এপস্টিনকে দেখান। এমনকি সারফেস ট্যাবলেটের বিক্রিতে ভরাডুবি নিয়ে শীর্ষ কর্মকর্তাদের অভ্যন্তরীণ ইমেইলও ফরওয়ার্ড করেন তিনি। রিড হফম্যানের মাধ্যমে প্রযুক্তি খাতে নতুন সংযোগ পান এপস্টিন। 2014 সালে তার ব্যক্তিগত দ্বীপে হফম্যানের সফর এবং নিউ ইয়র্কে বিল গেটসের সঙ্গে প্রাতরাশের বৈঠকের পরিকল্পনার কথাও নথিতে আছে। 2016 সালে মাইক্রোসফট $26.2 বিলিয়ন লিঙ্কডইন অধিগ্রহণের পর হফম্যানকে ব্যক্তিগত কর কমানোর পরামর্শ দেওয়ার প্রস্তাব দেন এপস্টিন। 2017 সালে হফম্যান মাইক্রোসফটের পরিচালনা পর্ষদে যোগ দেন এবং 18 সাল পর্যন্ত এপস্টিনের সঙ্গে যোগাযোগ রাখেন। প্রকাশিত নথি বলছে, কর্পোরেট সংকটের সময় মাইক্রোসফটের অন্দরে বিস্তৃত যোগাযোগ করে তুলেছিলেন জেফ্রি এপস্টিন। এর মধ্যে সংশ্লিষ্ট অনেকেই পরে সম্পর্ক রাখাকে ভুল বলে স্বীকার করেছেন। তবুও কিভাবে দণ্ডিত এক ব্যক্তি একটি শীর্ষ প্রযুক্তি প্রতিষ্ঠানের নীতি নির্ধারণী পর্যায়ে এত গভীরভাবে প্রবেশ করতে পেরেছিলেন, সে প্রশ্ন থেকেই যায়। বিনিয়ামিন, RTV। আর এরই সাথে শেষ করছি সারাদিনের বিশ্ব। RTVর সাথে সংযুক্ত থাকুন, মতামত জানান RTV সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে।